চ্যাপ্টার কবিতা এবং মুক্তিযুদ্ধ। জ্যামিতির ক্লাস টেস্টে মামুন পেল ৮০, জয়ন্ত ৭০, অন্যরা তার থেকে কম। পরীক্ষাটি ছিল একেবারে পানির মতো সোজা। আমি নিখুঁতভাবে প্রত্যেকটার উত্তর লিখেছি, কিন্তু আমি পেয়েছি 0। ক্লাস টেস্টের খাতা দেওয়ার সময় স্যার বলেছেন আমাকে কেন 0 দিয়েছেন। আমি অন্যের খাতা দেখে লিখেছি বলে কোনো নম্বর দেননি। খাতা দেওয়ার সময় জ্যামিতি স্যার ন্যায় এবং সততার উপরে বড় একটা লেকচার দিলেন। অন্যের খাতা দেখে লিখলে কিছু যে শেখা যায় না, উল্টো একজন অপরাধী হিসাবে বড় হতে হয়, চরিত্রের মাঝে হীনমন্যতা ঢুকে যায়, স্যার সেটাও খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন। সবই ঠিক আছে, কিন্তু একটিমাত্র সমস্যা, আমি কারো খাতা দেখে লিখিনি। জ্যামিতির উপপাদ্য আর সম্পাদ্যগুলো আমি নিজেই করেছি। স্যারকে আর সেটা বলার চেষ্টা করলাম না। তাহলে অন্যের খাতা দেখে লেখার সাথে সাথে মিথ্যা কথা বলার অপরাধটাও যোগ হবে। এমনিতেই নানা রকম ঝামেলার মাঝে আছি, তার মাঝে এই নতুন ঝামেলা শুরু করার আর কোনো ইচ্ছে নেই। স্যার ক্লাস উপপাদ্য এবং সম্পাদ্যগুলো বুঝিয়ে দিলেন, কয়েকটা আরও অনেক সহজভাবে করা যায়। স্যার সেটা জানেন না। ক্লাসের শেষে প্রিয়াঙ্কা আমার কাছে এলো, বলল, তপু। আমি বললাম, কি? তোমার ক্লাস টেস্টের খাতাটা আমাকে দেখাবে? কেন? কারণ আছে। আমি বললাম, আমি 0 পেয়েছি, আমার খাতা দেখে কোনো লাভ নাই, মামুন না হলে জয়ন্তর খাতাটা দেখো। প্রিয়াঙ্কা বলল, আমি তোমারটাই দেখতে চাই। আমি আমার খাতাটা বের করে দিলাম। প্রিয়াঙ্কা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে খাতাটা আমাকে ফেরত দিয়ে বলল, তোমার সবগুলো ঠিক হয়েছে। আমি মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ। স্যার বলেছেন তুমি অন্যের থেকে দেখে লিখেছ, তাই তোমাকে 0 দিয়েছেন। আমি আবার মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ। ক্লাস টেস্টের দিনে আমি তোমার পিছনে বসেছিলাম, আমি দেখেছি তুমি কারো খাতা লেখনি, তুমি নিজে নিজে লিখেছ। আমি এবার একটু হাসলাম, বললাম, হ্যাঁ। তুমি কেন সেটা স্যারকে বললে না? আমি যদি বলতাম স্যার সেটা বিশ্বাস করতো না। কোনো ভালো জিনিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি সেটা জানো না? প্রিয়াঙ্কা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, তুমি এত অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি ক্লাস টেস্টের খাতাটা ব্যাগের ভিতর ঢুকিয়ে বললাম, এর মাঝে বোঝার কিছু নাই। প্রিয়াঙ্কা বলল, তুমি খুব ভালো অঙ্ক জানো, তাই না? আমি মাথা নাড়লাম, বললাম, উফ, তোমার কি অঙ্ক ভালো লাগে? আমি আমার সিটে হেলান দিয়ে বললাম, আমার কিছু ভালো লাগে না। প্রিয়াঙ্কা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিজের জায়গায় ফিরে গেল। 3rd পিরিয়ডে বাংলা ক্লাসে রাজাকার স্যার আসবেন। আমি ভিতরে ভিতরে একটা কৌতূহল নিয়ে অপেক্ষা করছি। স্যার ক্লাসে এসে আজকে কি করেন দেখতে চাই। আজকেও জয়ন্ত, দিলীপ আর সলিলকে পেটান কিনা, নীলিমা আর মাধুরীকে খামোখ যাচ্ছে তাই ভাষায় গালগাল করেন কিনা দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে। কিন্তু আজ একটা বিচিত্র ব্যাপার ঘটল। ক্লাসে রাজাকার স্যারের বদলে এলেন প্রিন্সিপাল ম্যাডাম। আমরা সবাই তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। প্রিন্সিপাল ম্যাডাম হাত দিয়ে আমাদের বসার জন্য ইঙ্গিত করে বললেন, বসো বসো। আমরা নিজেদের জায়গায় বসেছি। প্রিন্সিপাল ম্যাডাম পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে বললেন, আমি অনেক দিন থেকে ভাবছি নিয়মিত কোনো একটা ক্লাস নিই, কিন্তু এমন ঝামেলার মাঝে থাকি, ক্লাস নেব কেমন করে? অফিস থেকেই বের হতে পারি না। প্রিন্সিপাল ম্যাডাম কথা শেষ করে আমাদের দিকে তাকিয়ে একটু হাসলেন, আর সাথে সাথে আমরা সবাই আবার বুঝতে পারলাম প্রিন্সিপাল ম্যাডামের চেহারা খুব সুন্দর।
তিনি শুধু সেটা কাউকে জানাতে দিতে চান না। প্রিন্সিপাল ম্যাডামের হাসিটি পুরো ক্লাসের মাঝে ছড়িয়ে পড়ল এবং আমরা সবাই কোনো কারণ ছাড়াই হাসলাম। প্রিন্সিপাল ম্যাডাম ক্লাসের সামনে দাঁড়িয়ে আমাদের একটু খোঁজ খবর নিলেন। কার নাম কি, বাসা কোথায়, এসব ব্যাপার নিয়েও 2-4 জনের সাথে কথা বললেন। পড়াশোনা কেমন হচ্ছে জানতে চাইলেন। তারপর হালকা পায়ে একটু হেঁটে ক্লাসরুমের মাঝামাঝি দাঁড়িয়ে বললেন, এটা তোমাদের বাংলা ক্লাস, তাই বাংলা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, কি বলো? আমরা সবাই মাথা নাড়লাম। প্রিন্সিপাল ম্যাডাম সবার দিকে এক নজর তাকিয়ে বললেন, আচ্ছা বলো দেখি, বাংলা ভাষাটাকে একটা নতুন মাত্রা দেওয়ার জন্যে যদি শুধুমাত্র একজন মানুষের নাম বলতে হয়, সে মানুষটা কে হবে? ক্লাসের অনেকে উত্তর বলার জন্য হাত তুলল এবং যাদের উৎসাহ বেশি তারা চিৎকার করে বলল, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিন্সিপাল ম্যাডাম মাথা নাড়লেন, বললেন, ভেরি গুড। তারপর আরও 2 পা এগিয়ে এসে বললেন, এই বুড়ো মানুষটি বাংলা ভাষাকে যতটুকু সমৃদ্ধ করেছেন, পৃথিবীর আর কোনো মানুষ একা তাদের ভাষাকে ততটুকু সমৃদ্ধ করতে পারেনি। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুর একা ভাষাকে সমৃদ্ধ করেছেন না অনেকে মিলে করেছেন, সেটা নিয়ে ক্লাসের ছেলেমেয়েদের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হলো না। তবে ম্যাডাম এত সুন্দর করে কথা বলেন যে সবাই ভাব করতে লাগলো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রিন্সিপাল ম্যাডাম আরেকটু এগিয়ে এসে বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন অসাধারণ মানুষ ছিলেন সেটা কিভাবে বোঝা যায় বলো দেখি? এবারে সবাই মুখ গম্ভীর করে চিন্তা করতে লাগলো কি বলা যায়। কেউ কিছু বলার আগেই ম্যাডাম নিজে থেকে বললেন, সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়েও গবেষণা করতে হয় না, তার যে কোনো একটা কবিতা পড়লেই সেটা বুঝে ফেলা যায়। কথা শেষ করে প্রিন্সিপাল ম্যাডাম এমনভাবে আমাদের দিকে তাকালেন যে আমরা সবাই তার কথা বিশ্বাস করে ফেললাম। ম্যাডাম এবার একেবারে সামনের বেঞ্চে হাত রেখে আস্তে আস্তে বললেন, তোমরা নিশ্চয়ই কখনো না কখনো রবীন্দ্রনাথের কবিতা পড়েছ। আমি বাজি ধরে বলতে পারি তোমাদের অনেককে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ আছে। কে আমাদের একটা ছোট কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে? আমি যখন ছোট ছিলাম তখন রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতাটি আবৃত্তি করতাম। অনেকদিন সেটি প্র্যাকটিস করিনি, কিন্তু আমার নিশ্চয়ই এখনো মনে আছে। কিন্তু আমি আবৃত্তি করার কোনো আগ্রহ দেখালাম না। আমি যদি এখন এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করি, সেটা এত বেখাপ্পা শোনাবে যে বলার মতো নয়। আমি এখন একটা দুষ্টু ও পাজি ছেলে। দুষ্টু এবং পাজি ছেলেরা কখনো কবিতা আবৃত্তি করে না। জয়ন্ত প্রথমে সোনার তরী কবিতাটি শোনালো, ঠিক আবৃত্তি নয়, মুখস্থ বলে গেল। তারপর আমাদের ক্লাসের শিল্পী মৌটুসী আজি হতে শতবর্ষ পরে কবিতাটি আবৃত্তি করে শোনালো। মৌটুসীর গলা খুব ভালো, উচ্চারণও সুন্দর, তাই খুব সুন্দর শোনালো কবিতাটি। প্রিন্সিপাল ম্যাডাম খুব খুশি হলেন শুনে। তখন প্রিয়াঙ্কা হাত তুলল কিছু একটা বলার জন্য। প্রিন্সিপাল ম্যাডাম জিজ্ঞেস করলেন, তুমি কোন কবিতাটা আবৃত্তি করতে চাও? প্রিয়াঙ্কা বলল, আমি আবৃত্তি করতে চাই না ম্যাডাম। তাহলে? আপনি আমাদের একটা কবিতা আবৃত্তি করে শোনান। প্রিন্সিপাল ম্যাডাম অবাক হয়ে বললেন, আমি? হ্যাঁ ম্যাডাম। প্রিয়াঙ্কা খুব সহজ গলায় বলল, আপনার সবচেয়ে প্রিয় কবিতাটি একটু আবৃত্তি করে শোনাবেন প্লিজ। প্রিয়াঙ্কা মেয়েটি একটু অন্যরকম, এমনভাবে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলছে যেন তার সাথে তার কত দিনের পরিচয়, যেন ম্যাডাম আমাদের স্কুলের প্রিন্সিপাল নন, যেন আমাদের ক্লাসেরই আরেকজন। প্রিয়াঙ্কা না হয়ে অন্য কোনো একজন এই কথা বললে সেটা কিন্তু মোটেই এত স্বাভাবিক শোনাতো না। প্রিন্সিপাল ম্যাডাম কিছুক্ষণ কিছু একটা ভাবলেন, ভেবে বললেন, আমার প্রিয় কবিতা তো একটা নয়, অনেকগুলো। প্রিয়াঙ্কা বলল, তার মাঝে যে কোনো একটা আবৃত্তি করেন প্লিজ। আমার ধারণা ছিল ম্যাডাম হয়তো রাজি হবেন না,
কিন্তু একটু অবাক হয়ে দেখলাম বেশ সহজেই রাজি হয়ে গেলেন। কেশে গলাটা একটু পরিষ্কার করে সরাসরি আবৃত্তি শুরু করে দিলেন। আমরা দুইজন একই গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। ম্যাডাম এত সুন্দর করে কবিতাটি শোনাতে লাগলেন যে খঞ্জনা নামের সেই গ্রামের পুরো দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমরা স্পষ্ট দেখতে পেলাম এই গ্রামটির ভেতর দিয়ে অঞ্জনা নামের নদীটি বয়ে যাচ্ছে, আর সেই নদীর তীরে রঞ্জনা নামে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে কি, গান কবিতা এইসব জিনিসকে সবসময় আমার কাছে ন্যাকামি টাইপের জিনিস বলে মনে হতো। যারা এগুলো করে তাদেরকে মনে হতো হাস্যকর এক ধরনের মানুষ। কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের মুখে কবিতাটা শুনে আমার সমস্ত ধারণাটাই পাল্টে গেল। আমার মনে হতে লাগলো কবিতার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নেই। প্রিন্সিপাল ম্যাডাম যে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেন তা নয়, কিন্তু কবিতার মাঝে এমনভাবে তার সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলেন যে কবিতাটা একেবারে অন্যরকম কিছু একটা হয়ে গেল। কবিতাটা শেষ হবার পরও আমরা কেমন জানি ভ্যাপচাকা খেয়ে বসে থাকলাম। আমাদের মনে হতে লাগলো আমরা যদি কথা বলি তাহলে কিছু একটা নষ্ট হয়ে যাবে। সেই কিছু একটা যে কি, আমরা কেউই সেটা ঠিক ধরতে পারছিলাম না। প্রিন্সিপাল ম্যাডাম একটু হাসার চেষ্টা করে বললেন, অনেকদিন পরে আছে একটা কবিতা বললাম। শিউলি বলল, আপনি এত সুন্দর করে কবিতা বলেন ম্যাডাম। শিউলি আমাদের ক্লাসের সবচেয়ে চুপচাপ মেয়ে। সে যে এভাবে নিজে থেকে কিছু একটা বলবে আমরা বুঝতেই পারিনি, কিন্তু কথাটাকে একটু অস্বাভাবিক মনে হলো না। আমরা সবাই শিউলির কথার সাথে সাথে মাথা নাড়ালাম। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আসলে আমি সুন্দর করে কবিতা বলিনি, কবিতাটাই খুব সুন্দর। প্রিন্সিপাল ম্যাডাম হালকা পায়ে হেঁটে হেঁটে জানালার কাছে গিয়ে একবার বাইরে তাকিয়ে আবার ক্লাসের মাঝামাঝি এসে বললেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর সকল কবি সাহিত্যিক গীতিকার থেকে একটি বিষয় সবাইকে ছাড়িয়ে আছেন। সেটিকে কে বলতে পারবে? মামুন হাত তুলে বলল, সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন? উহ, ম্যাডাম মাথা নাড়লেন। নোবেল প্রাইজ তো অনেকেই পেয়েছেন, সেটি নয়, অন্য কিছু আছে। ক্লাসের সবাই মাথা চুলকাতে লাগলো। তখন ম্যাডাম নিজেই বললেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র মানুষ যার লেখা গান দুটি ভিন্ন ভিন্ন দেশের জাতীয় সঙ্গীত, একটি আমাদের বাংলাদেশের, আরেকটা ভারতবর্ষের। আমি এটা জানতাম না, শুনে বেশ অবাক হয়ে গেলাম। ম্যাডাম একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা এত মধুর একটা গান, কিন্তু যতবার এই গানটা আমি শুনি ততবার চোখে পানি এসে যায়। মৌটুসি জিজ্ঞেস করলো, কেন ম্যাডাম? প্রিন্সিপাল ম্যাডাম একটা নিঃশ্বাস ফেলে বললেন, জানি না কেন, মনে হয় মুক্তিযুদ্ধের সময় আমি ছোট ছিলাম, প্রতিদিন এই গানটা শুনতাম আর ভাবতাম কবে আমাদের দেশটা স্বাধীন হবে। সেই জন্যে এই গানটার জন্যে আমাদের মতো মানুষের অন্যরকম একটা মায়া। প্রিন্সিপাল ম্যাডাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বললেন, মুক্তিযুদ্ধের সময় এই দেশে কি হয়েছিল তোমরা জানো? অনেকে বলল জানি, কয়েকজন বলল না জানি না, বাকিরা চুপ করে রইল। আমাদের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের যে কথাবার্তা লেখা আছে তার অনেকগুলো নাকি ভুয়া। প্রিন্সিপাল ম্যাডামকে সেটা জিজ্ঞেস করলে হতো, কিন্তু আমি ক্লাসে কখনো কোনো স্যার ম্যাডামকে কিছু জিজ্ঞেস করি না। খারাপ ছেলে হিসাবে একবার পরিচয় হয়ে যাবার পর আর কাউকে কিছু জিজ্ঞেস করা যায় না। প্রিন্সিপাল ম্যাডাম একটা নিঃশ্বাস ফেলে বললেন, মুক্তিযুদ্ধের সময় এই দেশে অনেক কিছু হয়েছিল, কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে
কোন বিষয়টি সবচেয়ে বেশি হয়েছিল আমি কি বলবো জানো? ক্লাসের সবাই জিজ্ঞেস করলো, কি ম্যাডাম? দুঃখ। প্রিন্সিপাল ম্যাডাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তখন এই দেশে এমন একটা পরিবার ছিল না যাদের কোনো না কোনো আপনজন মারা যায়নি। এই দেশের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষকে সে মুক্তিযুদ্ধে স্পর্শ করেছিল। প্রিন্সিপাল ম্যাডাম হেঁটে জানালার কাছে গিয়ে কয়েক মুহূর্ত জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তারপর ঘুরে ক্লাসের দিকে তাকিয়ে বললেন, আমি একজন মাকে জানি যার ছেলেকে পাকিস্তানি মিলিটারিরা মেরে ফেলেছিল। সেই মা তারপর থেকে যতদিন বেঁচে ছিল কোনোদিন ভাত খায়নি। মৃত্যুর আগে ছেলেটা ভাত খেতে চেয়েছিল, তার জন্যে রান্না করে তার মা ভাত পাঠিয়েছিলেন। সেই ছেলেটা সেই ভাত খেতে পারেনি, সেজন্যে। ঠিক কী কারণ জানি না, আমার তখন হঠাৎ আমার নিজের মায়ের কথা মনে পড়ল। এখন যদি মুক্তিযুদ্ধের সময় হতো আর আমি যদি মুক্তিযুদ্ধে গিয়ে পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে যেতাম, আর পাকিস্তানি মিলিটারি যদি আমাকে টর্চার করতো, সে খবরটা শুনে আম্মু কী করতেন? খুশি হতেন? বিষয়টা চিন্তা করতে করতে আমি একটু অন্যমনস্ক হয়ে গেলাম। হঠাৎ শুনলাম জহুরুল দাঁড়িয়ে বলছে, আমার বড় চাচা মুক্তিযোদ্ধা ছিলেন, এখন রিটায়ার করেছেন। তারপর ইশতিয়াক দাঁড়ালো। সে বলল, আমাদের পাশের বাসায় একজন মুক্তিযোদ্ধা থাকেন। নাইমা বলল, আমার আগের স্কুলের অঙ্ক স্যার মুক্তিযোদ্ধা ছিলেন। প্রিন্সিপাল ম্যাডাম নিশ্চয়ই সবার কাছে জানতে চাইছেন ক্লাসের ছেলেমেয়েদের পরিচিত কেউ মুক্তিযোদ্ধা আছে কিনা। অনেকেই বলল, আমিও ভাবলাম আমিও বলি যে আমার আব্বু মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু আমি কিছু বললাম না। কেউ প্রশ্ন না করলে নিজে থেকে কিছু বলার বিষয়টি আমি ভুলেই গিয়েছি। প্রিন্সিপাল ম্যাডাম একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, মুক্তিযোদ্ধাদের মাঝে যারা বেঁচে আছে এখন যদি তাদের দেখো, দেখবে তাদের চুল পেকে গেছে, তাদের বয়স হয়ে গেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের সময় মারা গেছে তাদের কারো বয়স হয়নি। তাদের বয়সটা 17, 18, 19 বছরে আটকে গেছে। তারা আর কোনোদিন বুড়ো হবে না। তারা অনন্তকাল কিশোর থাকবে, তরুণ থাকবে। কি আশ্চর্যের একটা ব্যাপার, তাই না? আমরা কেউ ব্যাপারটা এভাবে চিন্তা করি নাই। সত্যিই তো, একজন মানুষ যখন কম বয়সে মারা যায় তখন তার তো আর বয়স বাড়ে না। সে তো সারা জীবনই কম বয়সী থেকে যায়। মানুষটি বেঁচে থাকে না, কিন্তু তার স্মৃতিটা বেঁচে থাকে। কি সাধারণ একটা ব্যাপার, কি ইচ্ছা করলেই কি অসাধারণভাবে দেখা যায়। আমি এক ধরনের বিস্ময় নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। প্রিন্সিপাল ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। মনে হতে লাগলো আমাদেরকে দেখেও দেখছেন না। মনে হতে লাগলো অনেক দূরে কোথাও তাকিয়ে আছেন। খানিকক্ষণ সেভাবে তাকিয়ে থেকে আমাদের দিকে ফিরে তাকিয়ে আস্তে আস্তে বললেন, তোমাদেরকে একটা মুক্তিযোদ্ধার গল্প বলি, সত্যি গল্প। 71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন ছেলেটা পড়ে ক্লাস 10-এ, স্কুলের ছাত্র। তোমাদের থেকে 2-1 বছর বেশি বয়স হবে। এত ছোট ছেলের তো যুদ্ধে যাবার কথা না, কিন্তু তবু সে বাসা থেকে পালিয়ে চলে গেল যুদ্ধে। তার একটি ছোট বোন ছিল, পিঠাপিঠি ভাই বোন। তাই দুজনে শুধু ঝগড়া করত। সত্যিকারের ঝগড়া না, পিঠাপিঠি ভাই বোনের ঝগড়া। কে মশারি টানাবে সেটা নিয়ে ঝগড়া, বইয়ের মলাট কে ছিঁড়ে ফেললো সেটা নিয়ে ঝগড়া, গল্প বই কে আগে পড়বে সেটা নিয়ে ঝগড়া। ভাইটি যে রাতে বাসা থেকে পালিয়ে যুদ্ধে গেল সেদিনও বোন তার সাথে ঝগড়া করেছিল, একেবারে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া। তার প্রিয় কলমের নিব ভোঁতা করে ফেলে নিয়ে ঝগড়া।
বোনটা তো আর জানতো না যে তার ভাই সেই রাতে যুদ্ধে চলে যাবে। তাহলে নিশ্চয়ই সে রাতে আর ঝগড়া করতো না। যাই হোক, ছোট ছেলে অনেক কষ্ট করে বর্ডার পার হয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়েছে। এত ছোট ছেলে কেউ তাকে যুদ্ধে নিতে চায় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে সে মুক্তিযোদ্ধাদের একটা দলে ঢুকে পড়ল। তাদের সাথে ট্রেনিং নিয়ে সে দেশের ভেতরে গেরিলা যুদ্ধ শুরু করেছে। আস্তে আস্তে দিন পার হতে থাকে। প্রথম দিকে মনে হচ্ছিল পাকিস্তানি মিলিটারিদের বুঝি কেউ হারাতে পারবে না, কিন্তু যতই দিন যেতে শুরু করেছে ততই বোঝা যেতে শুরু করেছে এই দেশে তাদের দিন একেবারে হাতে গোনা। আগে যেখানে পাকিস্তানি মিলিটারির ভয়ে কেউ ঘর থেকে বের হতো না, সেসব জায়গাতেও রাত্রিবেলা গেরিলা বাহিনী এসে আক্রমণ করে বসে। এরকম সময় সেই ছেলেটা তার দলের সাথে কাছাকাছি একটা এলাকায় এসেছে। কয়েকটা গেরিলা অপারেশন করে দলটি যখন ফিরে যাবে, তখন ছেলেটা তার দলের কমান্ডারের কাছে বলল সে এক রাতের জন্যে তার বাসায় গিয়ে মা আর বোনের সাথে দেখা করতে চায়। কমান্ডার প্রথমে রাজি হচ্ছিলেন না। শেষে ছোট ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো। তিনি অনুমতি দিলেন। গভীর রাতে ছেলেটা তার বাসায় এসেছে। দরজায় টুকটুক শব্দ করছে। ঘুম ভেঙে মা অবাক হয়ে ভাবলেন, এত রাত অসময়ে কে এসেছে? দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ভয় পাওয়া গলায় বললেন, কে? ছেলেটা ফিসফিস করে বলল, আমি মা। মা দরজা খুলে ছেলেটাকে ঘরের ভেতর টেনে নিয়ে বুকে জড়িয়ে সে কি কান্না! শুধু শরীরে হাত বুলান আর ফিসফিস করে বলেন, তো শরীরে কোথাও গুলি লাগেনি? কোথাও গুলি লাগেনি? ছেলেটা হাসে আর বলে, মা, গুলি লাগলে আমি তোমার কাছে এলাম কেমন করে? এত রাতে কথাবার্তা শুনে বোনটিও জেগে উঠেছে। ভাইকে দেখে কি অবাক! তার এইটুকুন ভাই, এখন তার ঝাঁকড়া ঝাঁকড়া উস্কো খুস্কো চুল, রোদে পোড়া চেহারা, পিঠে ছোট স্ট্যান্ড গান, একেবারে সত্যিকারের যোদ্ধা। ভাই বোনকে জিজ্ঞেস করলো, তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? দেশ স্বাধীন হোক, তখন আমি তোকে 1 ডজন কলম কিনে দেব। তার কথা শুনে বোনটি ভেউ ভেউ করে কেঁদে ফেলল। ভাইটি তখন তার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ধুর বোকা মেয়ে, কাঁদিস না। দেখিস, দেখতে দেখতে দেশ স্বাধীন হয়ে যাবে। পাকিস্তানিরা পালিয়ে যাবার জায়গা পাবে না। বোনটা তখন লাজুক মুখে বলল, ভাইয়া, আমি আমার সোনার বাংলা গানটা তুলতে পারি, হারমোনিয়ামে তোমাকে বাজিয়ে শোনাবো। ভাইটি বলল, এত রাতে সেটা বাজালে আশেপাশে সন্দেহ করতে পারে। যখন দেশ স্বাধীন হবে তখন তুই বাজিয়ে শোনাবি, ঠিক আছে? এদিকে মা দৌড়াদৌড়ি করে রান্না বসিয়েছেন। ছেলের জন্য গরম ভাত আর শিং মাছের ঝোল। ছেলের খুব প্রিয় খাবার শিং মাছ। রান্না যখন শেষের দিকে, তখন হঠাৎ বাসার চারপাশে ধূপধাপ শব্দ। মানুষজন দৌড়াদৌড়ি করছে। ছেলেটি হাতের স্ট্যান্ড গান হাতে নিয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে নিচু গলায় বলল, মা, আমাকে যেতে হবে। মা ভয় পাওয়া গলায় বললেন, কেন বাবা, কি হয়েছে? ছেলে বলল, রাজাকাররা বাসা ঘিরে ফেলেছে। আমাকে যদি বাসার ভিতরে পায়, তোমাদের খুব বড় বিপদ হবে মা। মা ফিসফিস করে খোদাকে ডেকে বললেন, ইয়া মাবুদ, ইয়া পরবর্তীকার, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, তুমি তাকে রক্ষা করো। ছেলে মাকে কদমবসি করে বোনের মাথায় হাত বুলিয়ে স্ট্যান্ড গান হাতে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেল। প্রথমে কোনো শব্দ নেই, তারপর হঠাৎ কয়েকজন মানুষের চিৎকার শোনা গেল, তারপর গুলির শব্দ। রাইফেল আর স্ট্যান্ড গানের গুলি, তারপর কোনো শব্দ নেই। মা আর বোন জানালার পর্দা তুলে বাইরে তাকালো। দেখলো রাস্তার মাঝখানে কে যেন পড়ে আছে।
কিছু বছর আগে ছোট বোনটি দরজা খুলে অন্ধকারে ছুটে গেল। গিয়ে দেখলো রাস্তার মাঝখানে উপুড় হয়ে পড়ে আছে তার ভাই। বোনটি খুব ধীরে ধীরে কাছে গিয়ে ভাইটির মাথাটি বুকে তুলে নিয়ে ফিসফিস করে ডাকলো, ভাই। ভাইটি তখন চোখ খুলে তাকালো। রাত্রের আবছা অন্ধকারে দুই ভাই বোন তখন একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। ভাইটি তখন ফিসফিস করে কিছু একটা বলল। বোনটি শুনতে পেল না, তাই সে মাথাটা আরো নিচু করে নিল। শুনলো ভাই ফিসফিস করে বলছে, তুই আমাকে সোনার বাংলা গানটা শোনাবি? বোন তখন তার চোখ মুছে তার ভাইয়ের মাথাটা কোলে নিয়ে আস্তে আস্তে আমার সোনার বাংলা গানটি গাইতে লাগলো। আস্তে আস্তে চারদিক থেকে রাজাকাররা তাকে ঘিরে ফেলেছিল, কিন্তু সে তবু গানটি বন্ধ করলো না। বোনটি গান গাইতেই লাগলো, গাইতেই লাগলো। প্রিন্সিপাল ম্যাডামের গলা ধরে এলো। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মেয়েটির যখন গানটি শেষ হয়েছে তখন তার ভাইটি আর বেঁচে নেই। রাজাকাররা তাদের দুজনকে ঘিরে রেখেছিল, কিন্তু কাছে আসতে সাহস পাচ্ছিল না। বোনটি তার ভাইয়ের কোলে মাথা রেখেই বসেই রইল। আমাদের কেউ বলে দেয়নি, কিন্তু আমরা সবাই জানি সেই বোনটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। আমরা তার দিকে তাকিয়ে সেই ছোট মেয়েটিকে স্পষ্ট দেখতে পেলাম। চ্যাপ্টার চোর। বাসা থেকে পালিয়ে যাওয়াটা আরো কয়েকদিনের জন্য পিছিয়ে দিতে হলো। স্কুল থেকে আমাকে টিসি দিয়ে বের করে দেওয়া হবে না, সেটা আমি বুঝে গেছি। সেদিন যখন স্কুল ছুটি হবার পর বাসায় ফিরে যাচ্ছি, তখন প্রিয়াঙ্কা আমার কাছে ছুটে এসে বলল, তপু। আমি বললাম, কি? তুই দেখলি কি হলো? অনেকদিন পর কেউ একজন আমার সাথে তুই তুই করে কথা বলল। আমি ভুলে গিয়েছিলাম, একজন যখন আরেকজনের সাথে আন্তরিকভাবে কথা বলে তখন কেমন লাগে। আমি আমার অবাক হওয়াটা গোপন রেখে বললাম, কেন, কি হয়েছে? তুই প্রিন্সিপাল ম্যাডামকে কি বলেছিলি মনে আছে? কি? রাজাকার স্যার রবীন্দ্রনাথের কবিতা পড়ান না, মুক্তিযোদ্ধা নিয়ে টিটকারি মারেন। আমার মনে পড়ল, বললাম, ও হ্যাঁ, মনে আছে। প্রিন্সিপাল ম্যাডাম ঠিক এগুলো নিয়ে কথা বলছেন। রাজাকার স্যার 10 বছর ধরে যে সর্বনাশ করার চেষ্টা করেছেন, প্রিন্সিপাল ম্যাডাম 1 ঘন্টায় সেটা ঠিক করে দিলেন। প্রিয়াঙ্কা আনন্দে দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসলো। আমার দিকে তাকিয়ে অনেকদিন কেউ হাসেনি। আমার কাছে বিষয়টা এমন বিচিত্র মনে হলো যে আমি ভ্যাবাচাকা খেয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রইলাম। প্রিয়াঙ্কা বলল, তোর কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, না, কিছু হয় নাই। প্রিয়াঙ্কা বলল, প্রিন্সিপাল ম্যাডামের জন্য কিছু একটা করতে হবে। আমি বললাম, কি করবে? বলতে চেয়েছিলাম, কি করবি, কিন্তু বলতে পারলাম না। কিভাবে জানি নিজের চারিদিকে একটা দেয়াল তুলে ফেলেছি, কারোর সাথে সহজ হতে পারি না। প্রিয়াঙ্কা বলল, এখনো ঠিক করে নাই, চিন্তা করছি। প্রিয়াঙ্কা মনে হয় চিন্তা করতে করতে ব্যাগ ঝুলিয়ে চলে গেল। আমিও স্কুল থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে লাগলাম। অন্ধকার হবার আগে আমি কখনো বাসায় ফিরে যাই না। সেদিন রাত্রিবেলায় আমি একটা বিচিত্র কাজ করলাম। স্টোর রুমে আমি বিছানায় গুটিসুটি মেরে বসে আমাদের বাংলা বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা মুখস্থ করে ফেললাম। মোটামুটি বড় কবিতা, কিন্তু দেখতে দেখতে মুখস্থ হয়ে গেল। আমি যখন মনে মনে কবিতাটা আবৃত্তি করছি, ঠিক তখন নেংটি ইঁদুরটা দরজার চৌকাঠের অন্য পাশ থেকে আমার দিকে উঁকি দিল। আমি মেঝেতে আঙুল দিয়ে ঠোকা দিয়ে ফিসফিস করে বললাম, এই মিচকি, এই। নেংটি ইঁদুরটা আমার কাছে এগিয়ে এলো। আমি আমার পকেট থেকে ছোট ছোট রুটির টুকরো বের করে কাছাকাছি ছড়িয়ে দিলাম। নেংটি ইঁদুরটা একটু দূর থেকে
সাবধান আমাকে লক্ষ্য করে আস্তে আস্তে কাছে এসে একটা রুটির টুকরো সাবধানে সরিয়ে নিয়ে কুটুর কুটুর করে খেতে থাকে। আমি ফিস করে জিজ্ঞেস করলাম, হেই মিচকি, তোর কি কবিতা ভালো লাগে? নেংটি ইঁদুরটা আমার কথার উত্তর না দিয়ে তার দ্বিতীয় টুকরাটার জন্য এগিয়ে এলো। আমি ফিস করে বললাম, শুনবি কবিতাটি? নেংটি ইঁদুরটা তার মাথা তুলে সাবধানে আমার দিকে তাকালো। আমি সেটাকেই সম্মতির চিহ্ন হিসেবে ধরে নিলাম। বললাম, তাহলে শোন। আমি তারপর ফিস করে কবিতাটি আবৃত্তি করে শোনাতে থাকি। ডাইনিং রুমে তখন আম্মু, আপু আর ভাইয়াকে নিয়ে খাচ্ছে। দুলিখালা টেবিলে খাবার নিয়ে যাচ্ছে, ফ্রিজ থেকে পানির বোতল বের করছে। আমি সবকিছুকে ভুলে গিয়ে আমার নেংটি ইঁদুরকে ফিস করে কবিতা শোনাতে লাগলাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দেখলে খুব অবাক হতেন নিশ্চয়ই। নেংটি ইঁদুরটাকে ভুলিয়ে ভালিয়ে আমি আমার হাতের তালুতে তুলতে চেষ্টা করলাম, কিন্তু সে রাজি হলো না। হাতের আঙুলগুলোর কাছাকাছি এসে সাবধানে গন্ধ শুকিয়ে এমন একটা ভাব করলো যে তার গন্ধটা পছন্দ হয়নি। তারপর লাফিয়ে চলে গেল। এই নেংটি ইঁদুরের সময়ের জ্ঞান খুব বেশি। তার হাবভাব দেখেই মনে হচ্ছে কোথাও একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তাকে এখনই চলে যেতে হবে। নেংটি ইঁদুরটা চলে যাবার পর আমি কিছু করার নেই বলে আমার বিছানায় শুয়ে পড়লাম। এখন মে মাস, ভ্যাপসা গরম। এই স্টোররুমের বিছানায় শুয়ে আমি এপাশ ওপাশ করতে থাকি। আমার যখন ঘুম আসে না, তখন আমি আমার মাথার ভেতরে কোনো একটা অঙ্ক করার চেষ্টা করি। তখন সময়টা বেশ কেটে যায়। ঘড়িতে ঠিক তখন 10:30 বাজার 1 ঘন্টা বাজলো। তখন আমি চিন্তা করতে লাগলাম, কতক্ষণ পর ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটা ঠিক এক জায়গায় এসে হাজির হয়। ঘন্টার কাঁটা প্রতি মিনিটে আধা ডিগ্রি যায়, আর মিনিটের কাঁটা যায় 6 ডিগ্রি। প্রথমবার ঘন্টার মিনিটের কাঁটা এক জায়গায় থাকে ঠিক 12টার সময়। এর পরের বার ঘন্টার মিনিটের কাঁটা এক জায়গায় আসবে 1:05 দিকে। মিনিটের সঠিক সংখ্যাটা হচ্ছে 30কে 5.5 দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা। প্রতি ঘন্টার পর এই সংখ্যার সমান সংখ্যক মিনিট সরে যেতে হবে। সমস্যাটা আসলে একেবারে কঠিন না, একেবারে পানির মতো সোজা। সময় কাটানোর জন্যে আমার আরো কঠিন একটা সমস্যা দরকার। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মাঝখানে যদি বাহুর 3/1 সমান একটা ত্রিভুজ বসানো হয়, তাহলে কেমন হয়? সেই ত্রিভুজের মাঝখানে আরেকটা ছোট ত্রিভুজ, তার মাঝখানে আরেকটা, এভাবে যদি বসানোই হতে থাকে, তাহলে যে জিনিসটা তৈরি হবে তার পরিসীমা কত, তার ক্ষেত্রফলই বা কত? কিছুক্ষণের মাঝে সমস্যাটা আমি মাথার মাঝে করে ফেললাম, কিন্তু যে উত্তরটা পেলাম সেটা হলো খুব অদ্ভুত। ক্ষেত্রফল সসীম, কিন্তু পরিসীমা অসীম। কি আশ্চর্য! আমি বিছানা থেকে উঠে বসলাম। এটা একটা ভালো সমস্যা, এর পিছনে কিছুক্ষণ সময় কাটানো যায়। সমস্যাটা মাথার মাঝে করে ফেলা গেছে, কিন্তু এটা সত্যি কিনা বোঝার জন্য কাগজ কলম লাগবে। আমি উঠে বসে আমার একটা খাতা আর কলম নিয়ে হিসেব করতে লাগলাম। ঠিক যখন মাঝামাঝি এসেছি আর 2টি লাইন করলেই পরিসীমাটা পেয়ে যাই, তখন আমার বল পয়েন্ট কলমের কালিটা শেষ হয়ে গেল। আমার এত মেজাজ খারাপ হলো যে বলার মতো নয়। ইচ্ছে হলো কলমটাকে কামড়ে খেয়ে ফেলি, কিন্তু বল পয়েন্ট কলম কামড়ে খেয়ে ফেললেও তো সেটা থেকে লেখা বের হবে না। আমি আমার কাগজগুলো নিয়ে ছটফট করতে লাগলাম। সমস্যাটা শেষ করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো। ভাইয়া কিংবা আপুর কাছ থেকে একটা কলম চেয়ে আনা যায়, কিন্তু আম্মুর চোখে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর খুব
সাবধানে উঠে গিয়ে ভাইয়া কিংবা আপুর টেবিল থেকে একটা কলম নিয়ে আসা ছাড়া আর কোনো সহজ উপায় নেই। তা না হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাসা থেকে পালিয়ে যাবার জন্য অনেক দিন থেকে আমি একটু একটু করে টাকা পয়সা জমানোর চেষ্টা করছি। সেখান থেকে 2টো টাকা নিয়ে একটা বল পয়েন্ট কলম কিনে ফেলা যাবে। কিন্তু এখন রাত 10:30। 10:30 11টার সময় আমার কিছু করার নেই। সবকিছু ভুলে গিয়ে ঘুমানোর চেষ্টা করা যায়, কিন্তু আমি ঘুমাতে পারছি না। দেখাই যাচ্ছে আমি যে জিনিসটার পরিসীমার ক্ষেত্রফল বের করার চেষ্টা করছি, তার মাঝে একটা বিচিত্র ব্যাপার রয়েছে। এর ক্ষেত্রফল সসীম, কিন্তু পরিসীমা অসীম। এটা কিভাবে হতে পারে? বিষয়টা ভালো করে দেখার জন্যে আমার ভেতরটা আঁকুপাকু করতে লাগলো। আমার দরকার একটা কলম বা পেন্সিল। আমি আমার বিছানার কাগজপত্র ভালো করে উল্টাপাল্টা দেখলাম, কোথাও আরেকটা কলম কিংবা পেন্সিল নাই। বহুদিন থেকে লেখাপড়া করি না, সে থাকার কথাও না। কি করব বুঝতে না পেরে শুয়ে শুয়ে আমি ছটফট করতে লাগলাম। রাত 11:30টার দিকে বাসার সব আলো নিভে গেল। তার মানে সবাই শুয়ে পড়েছে। তারপর আমি আরো কিছুক্ষণ সময় দিলাম। যখন মনে হলো সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি সাবধানে আমার বিছানা থেকে উঠে পা টিপে টিপে ভাইয়ার ঘরের সামনে হাজির হলাম। খুব সাবধানে দরজাটা একটু খুলে ঘরের ভেতরে ঢুকে গেলাম। ঘরের ভেতর আবছা অন্ধকার, কোনো কিছু দেখা যায় না। বাম পাশে বিছানায় ভাইয়া ঘুমাচ্ছে, পাশে টেবিলে তার বই খাতাপত্র। টেবিলের উপরে নিশ্চয়ই কলম পেন্সিল সরানো থাকবে, সেখান থেকে হাতরে একটা কলম খুঁজে নিতে হবে। আমি টেবিলের উপর হাত দিলাম। বই, কিছু কাগজ, গানের সিডি এরকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোনো কলম বা পেন্সিল নেই। আমি দুই পাশে হাত বুলাতে থাকি। অন্ধকারে দেখা যাচ্ছে না। হঠাৎ করে হাত লেগে কিছু একটা পড়ে গেল। টেবিল থেকে গড়িয়ে সেটা মেঝেতে পড়ে সশব্দে ভেঙে যায়। আমার হৃৎপিণ্ড হঠাৎ করে যেন থেমে গেল। বিছানায় লাফ দিয়ে ভাইয়া উঠে বসেছে। ভয় পাওয়া গলায় চিৎকার করে উঠেছে, কে? আমি কি করব বুঝতে পারলাম না। উপায় না দেখে ফিসফিস করে কাতর গলায় বললাম, ভাইয়া আমি তপু। ভাইয়া অবাক হয়ে বলল, তপু? ততক্ষণে সর্বনাশ যেটা হবার সেটা হয়ে গেছে। পাশের ঘর থেকে আম্মু জিজ্ঞেস করছেন, রাজীব কি হয়েছে? ভাইয়া বলল, কিছু না আম্মু। কার সাথে কথা বলিস? ভাইয়া ইতস্তত করে বলল, তো তপুর সাথে। পাশের ঘরে আম্মু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর আমি শুনতে পেলাম বিছানা থেকে নামছেন, আলো জ্বালালেন, তারপর দরজা খুলে ভাইয়ার ঘরে এসে ঢুকলেন। ভাইয়ের ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালেন। তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। স্টোর রুমে হঠাৎ করে আলো জ্বালালে তেলাপোকাগুলো যেমন কোথাও গিয়ে পালাবে বুঝতে পারে না, আমার অবস্থা হলো ঠিক সেরকম। আম্মুর সামনে আমি জবুথবু হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে নিয়ে কোথায় লুকাবো আমি বুঝতে পারছিলাম না। এক পলকের জন্য আম্মুর দিকে তাকিয়ে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মুর চোখ ধক ধক করে চলছে। আম্মু জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করছিস? আমি কি বলবো বুঝতে পারলাম না। কিছু না বলে নিঃশব্দে দাঁড়িয়ে থাকাই মনে হয় সবচেয়ে নিরাপদ। আম্মু আরো এক পা এগিয়ে এসে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কেন এসেছিস এখানে? আম্মু নিচের দিকে তাকালেন। আমার হাতে লেগে টেবিলে রাখা গ্লাসটা ভেঙে গেছে। শুধু যে গ্লাসটা ভেঙেছে তা নয়, পানি পড়ে টেবিলে রাখা ভাইয়ার বই কাগজপত্র একটু ভিজে গেছে। আম্মু আরো এক পা এগিয়ে এসে খপ করে আমার চুল ধরে একটা হ্যাঁচকা টান দিলেন। হিংস্র গলায় বললেন, কি করতে এসেছিস এই ঘরে? আমি যন্ত্রণায় ছটফট করতে করতে বললাম,
একটা কলম নিতে এসেছিলাম। আম্মু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, কলম নিতে এসেছিস? কলম? আমি মাথা নাড়লাম। আম্মু গলায় বিষ ঠেলে বললেন, আমার জ্ঞানের সাগর আইনস্টাইন রাত দুপুরে এসেছেন কলম চুরি করতে? আমার সাথে তুই ইয়র্কে মারতে এসেছিস? তুই ভাবছিস আমি জানি না তোর পড়াশোনার নমুনা? তুই কয় সাবজেক্টে পাস করিস আর কয় সাবজেক্টে ফেল করিস আমি সেটা জানি না ভেবেছিস? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আম্মু এদিক সেদিক তাকিয়ে চেয়ারে রাখা ভাইয়ার প্যান্ট থেকে তার বেল্টটা খুলে নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। চিৎকার করে বললেন, সত্যি করে বল, কেন এসেছিস? কি চুরি করতে এসেছিস? কথা শেষ করার আগেই বেলটা দিয়ে আম্মু সমস্ত শরীরের শক্তি দিয়ে আমাকে মারলেন। মনে হলো আমার চামড়া কেটে বেলটা শরীরের ভেতর ঢুকে গেল। যন্ত্রণায় আমি নিজের অজান্তেই কেঁদে উঠলাম। আমাকে কাঁদতে দেখে আম্মু মনে হয় আরো ক্ষেপে উঠলেন। বেলটা দিয়ে আমাকে নির্মমভাবে আরো অনেকবার মেরে বললেন, বল তুই কি করতে এসেছিস? বল জানোয়ারের বাচ্চা জানোয়ার! আমার কান্না আর আম্মুর চিৎকার শুনে ভাইয়া তার বিছানা থেকে নেমে এসেছে। আপুও তার ঘর থেকে এসেছে। দুলি খালাও বের হয়ে এসেছেন। সবাই নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল। কেউ আমাকে বাঁচাতে এলো না। গরমের জন্য আমার খালি গা, ময়লা খাটো একটা পায়জামা পরে আছি। ঠিকমতো গোসল করতে পারি না বলে গায়ে ময়লা। এক মাথা ময়লা চুলে আমাকে নিশ্চয়ই দেখাচ্ছে হতচ্ছাড়া একজন মানুষের মতো। আমি জানি আমাকে দেখে কারো ভেতরে কোনো মায়া হচ্ছে না, কোনো করুণা হচ্ছে না। সবার ভিতরে এক ধরনের বিতৃষ্ণা হচ্ছে, ঘেন্না হচ্ছে। একটা ঘেয় কুকুরকে যখন কেউ লাথি মারে, সেটা কেউ কেউ শব্দ করে পালিয়ে যায়। তখন সেই কুকুরটার জন্য যেরকম মায়া হয় না, ঠিক সেরকম আমার জন্যও কারো মায়া হচ্ছে না। আমার নিজেকে এত ছোট, এত জঘন্য মনে হতে লাগলো যে ইচ্ছে হলো মাটির তলায় ঢুকে যাই। একসময় আপু এগিয়ে এসে শুকনো গলায় বলল, আম্মু, তপু হয়তো আসলে একটা কলমের জন্য এসেছে। একটা কলম দিয়ে দাও, তারপর শুতে চলো। এত চেঁচামেচি করলে তোমার শরীর খারাপ করবে। আম্মু চিৎকার করে বললেন, তুই এই বদমাইশটার কথা বিশ্বাস করছিস? তুই জানিস এই বদমাইশটা একটা চোর, চুরি করতে এসেছে? আপু বলল, থাকুক আম্মু। আম্মু বললেন, কেন থাকবে? একটা চোরকে আমি বাসায় পালবো? আপু কি বলবে বুঝতে পারলো না। ঘুম ঘুম চোখে একটা হাই তুলে নিজের ঘরের দিকে রওনা দিল। আম্মু বললেন, আমি লিখে দিতে পারি এই বদমাইশটার ঘর সার্চ করলে বের হবে এটা কি কি জিনিস চুরি করে। আপু আবার বলল, থাকুক আম্মু। আম্মু বললেন, তুই আমার কথা বিশ্বাস করলি না? আয় আমার সাথে। তারপর আমার চুল ধরে হিড় হিড় করে আমাকে টেনে নিয়ে গেলেন আমার স্টোর রুমে। আমার ময়লা তোষকটা তার হাত দিয়ে ধরতে ঘেন্না হলো, তাই পা দিয়ে সেটা উল্টাতে শুরু করলেন। পালিয়ে যাবার জন্যে অনেক দিন থেকে টাকা জমিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, তার অনেকটুকু আমি আসলেই চুরি করেছি। কেউ যেন বুঝতে না পারে সেভাবে, অল্প অল্প করে। কখনো ভাইয়ার পকেট থেকে, কখনো আপুর ব্যাগ থেকে। বাসায় যখন কেউ নেই তখন ড্রেসিং টেবিলের উপর থেকে। এই সবগুলো টাকা আমি ঘরের কাগজে মুড়ে বিছানার নিচে লুকিয়ে রেখেছি। আম্মু পা দিয়ে সেটা বের করে ফেললেন। সাথে সাথে তার সারা মুখ আনন্দে চকচক করতে থাকে। ভাইয়া আর আপুকে ডেকে বললেন, দেখলি দেখলি আমি বলেছিলাম না এ চোর, দেখেছিস? আপু আর ভাইয়া একবার টাকাগুলো দেখলো, তারপর আমার দিকে তাকালো। আপু একটা নিঃশ্বাস ফেলে বলল, ছি তপু ছি। আপুর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন এখনই মরে যাই। আম্মু টাকাগুলো হাতে তুলে নিলেন। তারপর বেলটা হাতে নিয়ে
আমার দিকে এগিয়ে এলেন। আমি আম্মু মুখের দিকে তাকিয়ে নিশ্চিত মৃত্যু দেখতে পেলাম। আম্মু যখন আমাকে মারতে শুরু করলেন, আমি বৃথাই আমার হাত দিয়ে আমার মুখটা বাঁচাতে চেষ্টা করলাম। দুলি খালা শেষ পর্যন্ত যদি আমাকে সরিয়ে না নিতেন, তাহলে আম্মু মনে হয় সত্যিই শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলতেন। আমি প্রথমে কিছুক্ষণ চিৎকার করেছি, কিন্তু কিছুক্ষণের মাঝে আমি আর চিৎকার করতে পারছিলাম না। আমি মেঝেতে পড়ে রইলাম। গলা দিয়ে গোঙানোর মতো এক ধরনের শব্দ বের হতে লাগলো। আপু আর ভাই অনেকবার এই দৃশ্য দেখেছে। তারা কাছাকাছি বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল। কিন্তু দুই খালা একসময় আর সহ্য করতে পারল না। আম্মুকে ঠেলে একরকম জোর করে আমাকে সরিয়ে নিল। পরদিন আমার সারা শরীর ফুলে গেল। জায়গায় জায়গায় রক্ত নীল হয়ে জমে আছে, তার সাথে গা কাঁপিয়ে জ্বর। আমি আমার ময়লা তোষকের উপর গুটিসুটি মেরে শুয়ে থরথর করে কাঁপতে লাগলাম। জ্বরের ঘোরে আমি বিচিত্র সব জিনিস স্বপ্নে দেখতে লাগলাম। কখনো দেখলাম আম্মু একটা বিশাল কিরিচ নিয়ে আমার দিকে ছুটে আসছেন। আম্মুর চুলে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর আম্মু হা হা করে হাসছেন। তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে। কখনো দেখলাম পাগলা কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ছে, আছড়ে কামড়ে আমাকে ছিঁড়ে ফেলছে। আবার কখনো দেখলাম একটা বড় ত্রিভুজকে ঘিরে অনেকগুলো ছোট ত্রিভুজ, তাদের ঘিরে আরো অনেকগুলো ছোট ত্রিভুজ। সেগুলো কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে, কখনো ঘুরছে, কখনো নড়ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি এই ক্ষেত্রটির পরিসীমা বের করতে। পারছি না, আর পারছি না বলে যন্ত্রণায় ছটফট করছি। জ্বরের ঘোর থেকে মাঝে মাঝে আমি জেগে উঠেছি। জেগে উঠে আমি দেখেছি স্টোর রুমের অন্ধকার কোণায় আমি শুয়ে আছি। আমার বুকটা খা খা করছিল, একটুখানি স্নেহের কথার জন্য, একটুখানি মমতার কথার জন্যে। শুধু মনে হচ্ছিল, আহা, কেউ যদি আমার কপালে হাত রেখে বলতো, তপু, এখন কেমন লাগছে তোমার? কিন্তু কেউ আমাকে সেটা বললো না। আমি একা একা শুয়ে রইলাম। কেউ যে আমার কাছে এলো না সেটা সত্যি নয়। আমি যখন রাত্রিবেলা জ্বরের ঘোরে আধা অচেতন হয়ে পড়েছিলাম, তখন হঠাৎ করে আমার হাতের মাঝে একটু সুড়সুড়ি অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে দেখলাম নেংটি ইঁদুরটা আমার হাতটা শুকে সেখানে উঠে বসেছে। এক ধরনের কৌতূহল নিয়ে সে আমার দিকে তাকাচ্ছে। প্রতি রাত আমি তার জন্যে রুটির টুকরো এনে রেখেছি। আজ কিছু নেই। নেংটি ইঁদুরটা মনে হয় সেটা বিশ্বাস করতে পারছে না। আমি চোখ খুলে ফিসফিস করে বললাম, মিচকি, তুই এসেছিস? আমার স্পষ্ট মনে হলো নেংটি ইঁদুরটা মাথা নাড়ল। আমি বললাম, তোর জন্য কোনো খাবার আনতে পারিনি রে মিচকি, সরি। দেখেছিস না আমার কি অবস্থা? আমার আম্মু মেরে আমাকে ভর্তা বানিয়ে দিয়েছে। আমার মনে হলো নেংটি ইঁদুরটা আমার কথা বুঝতে পারলো। সেটা সম্মতির ভঙ্গি করে মাথা নাড়ল। আমি বললাম, আজ তুই নিজে নিজে কষ্ট করে কিছু একটা খেয়ে নে, কাল তোর জন্য খাবার আনবো, ঠিক আছে? জ্বরের ঘরে সবকিছু ওলটপালট হয়ে আছে, তাই আমার মনে হলো নেংটি ইঁদুরটা মাথা নাড়ল। আমি তখন অন্য হাত দিয়ে খুব আস্তে করে তার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। আর কি আশ্চর্য, সেটা অন্য দিনের মতো লাফিয়ে সরে গেল না। আমি হাতটা নিচে রাখলাম, তখন নেংটি ইঁদুরটা হাত থেকে নেমে লাফিয়ে চলে গেল। আমি স্কুলে গেলাম 2 দিন পর। সারা শরীরে আম্মুর বেল্ট দিয়ে মারের চিহ্ন, সেগুলো আমি শার্ট দিয়ে ঢেকে রেখেছি। শুধু বাম গাল থেকে গলা পর্যন্ত একটা দাগ ঢেকে রাখা যায় না। সেটা নিয়ে আমি অবশ্য খুব ভাবছি না। আমার আম্মু যে আমাকে এভাবে মারেন সেটা কেউ জানে না। সবাই ধরে নেয় পথে ঘাটে মারামারি করে নিজের এই অবস্থা করি।
স্কুলে আমাকে দেখে সবাই সরে গিয়ে জায়গা করে দিল। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলো না, শুধু প্রিয়াঙ্কা চোখ কপালে তুলে বলল, সে কি, তোর গালে কি হয়েছে? আমি বললাম, কিছু না। আমি বলতে চাইছি না দেখে প্রিয়াঙ্কা আর কিছু জানতে চাইল না। বলল, তুই 2 দিন স্কুলে আসিসনি কেন? আমি একটু অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকালাম। আমি স্কুলে এসেছি কি আসি নাই, কেউ সেটা নিয়ে মাথা ঘামাতে পারে সেটা আমার বিশ্বাস হয় না। আমি আমতা আমতা করে বললাম, শরীর খারাপ ছিল। ও। প্রিয়াঙ্কা হড়বড় করে বলল, তুই যে একটা ফাটাফাটি জিনিস মিস করেছিস। কি জিনিস? প্রিন্সিপাল ম্যাডাম কালকে আবার ক্লাসে এসেছিলেন। সত্যি? হ্যাঁ। প্রিয়াঙ্কা রহস্য করে বলল, বল দেখি কি নিয়ে কথা বলেছেন। মুক্তিযুদ্ধ। উফ। প্রিয়াঙ্কা দাঁত বের করে হেসে বলল, হিন্দু মুসলমান নিয়ে এত সুন্দর করে বলেছেন যে তুই শুনলে বেকুব হয়ে যেতি। তাই নাকি? হ্যাঁ। কি বলেছেন? আমি কি আর ম্যাডামের মতো বলতে পারবো? প্রিয়াঙ্কা গম্ভীর হয়ে বলল, বলেছেন যে পৃথিবীটা সুন্দর তার বৈচিত্র্যের জন্য, তাই যেখানে বৈচিত্র্য বেশি সেখানে সৌন্দর্য বেশি। যেখানে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান এবং বাঙালি, কেউ পাহাড়ি, কেউ চাকমা, কেউ সাঁওতাল, এবং সবাই যখন মিলেমিশে থাকে আর একজন আরেকজনের বৈচিত্র্যটাকে উপভোগ করে, সেটাই সবচেয়ে সুন্দর। আমি বললাম, ও। প্রিয়াঙ্কা একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমি ঠিক করে বলতে পারলাম না, তাই তুই বলেছিস ও। যদি ম্যাডামের কথা শুনতি তাহলে তোর চোখ ভিজে আসতো। আমি আবার বললাম, ও। প্রিয়াঙ্কা এবারে তার মুখটা আমার কাছাকাছি এসে ষড়যন্ত্রীর মতো করে বলল, প্রিন্সিপাল ম্যাডাম কেন হিন্দু মুসলমান নিয়ে কথা বলেছেন বল দেখি। আমি বললাম, কেন? তোর জন্য। তুই যে রাজাকার স্যারের কথা বলে দিয়েছিলি মনে আছে? ক্লাসে হিন্দু ছেলেদের পিটাতেন। আমি বললাম, ও। প্রিয়াঙ্কা বিরক্ত হয়ে বলল, তোর হয়েছেটা কি? তোকে যেটাই বলি তুই বলিস ও। আমি একটু লজ্জা পেয়ে বললাম, না মানে তুই কি অন্য কিছু ভাবছিস? আমি আসলে অন্য কিছু ভাবছিলাম না। প্রিয়াঙ্কা কি বলছে সেটাই খুব মন দিয়ে শুনছিলাম। কিন্তু আমার সমস্যা হলো, মানুষের সাথে কথা না বলতে বলতে আমি আজকাল আর ঠিক করে কারোর সাথে কথা বলতে পারি না। কেউ কিছু বললে তার উত্তরে ও, তাই নাকি, আচ্ছা, এরকম কথাবার্তা ছাড়া আর কিছু বলতে পারি না। কিন্তু প্রিয়াঙ্কাকে সেটা বলতে আমার লজ্জা করলো, তাই বললাম, হ্যাঁ আসলে একটা জিনিস ভাবছিলাম তো। কি জিনিস? মানে একটা অঙ্ক। অঙ্ক? প্রিয়াঙ্কা চোখ কপালে তুলে বলল, কি রকম অঙ্ক? একটা সমবাহু ত্রিভুজের 3 বাহুর মাঝখানে যদি আরো 3টা ছোট সমবাহু ত্রিভুজ আঁকা যায়। আমি প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করলাম, সে ঠিক বুঝতে পারলো বলে মনে হলো না। তখন খাতাটা বের করে পুরোটা এঁকে বললাম, এই যে ক্ষেত্রটা দেখছো, এটা খুব বিচিত্র একটা ক্ষেত্র। কেন? আমি যদি তোমাকে বলি একটা কলম দিয়ে এর পরিসীমাটা আঁকো, তুমি পারবে না। পৃথিবীর সমস্ত কলম দিয়ে আঁকার চেষ্টা করলেও পারবে না, কারণ এর পরিসীমা হচ্ছে অসীম, ইনফিনিটি। প্রিয়াঙ্কা বলল, তাই নাকি? হ্যাঁ। কিন্তু তোমাকে যদি বলি এর ভেতরের ক্ষেত্রফলটা রং করে দাও, তাহলে তুমি একটা কলম দিয়ে ঘষে ঘষে রং করে ফেলতে পারবে। ক্ষেত্রফল হচ্ছে সসীম, কিন্তু পরিধি হচ্ছে অসীম। কি অদ্ভুত দেখেছ? বিষয়টা যে অদ্ভুত
সেটা প্রিয়াঙ্কা প্রথমে ঠিক বুঝতে পারেনি। খানিকক্ষণ চেষ্টা করে তাকে বোঝাতে হলো। যখন সত্যি সত্যি বুঝতে পারলো, তখন সে এত অবাক হলো বলার মতো নয়। একটু পরে পরে বলতে লাগলো, এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে সম্ভব? আমি বললাম, খুব সম্ভব, তুমি নিজেই দেখেছো। প্রিয়াঙ্কা খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোর অঙ্ক করতে খুব ভালো লাগে। আমি ইতস্তত করে বললাম, তা তো জানি না। তুই বড় হয়ে গণিতবিদ হবি? আমি হেসে ফেললাম, বললাম, ধুর। প্রিয়াঙ্কা ভাবলে আমি বিনয় বিনয় করছি, কিন্তু আমি যে দুই একদিনের মাঝে বাসা থেকে সারা জীবনের মতো পালিয়ে যাব, কেউ আর আমার খোঁজ পাবে না, সেটা আর বললাম না। বড় জোর একটা বেদে হয়ে পথে ঘাটে সাপের খেলা দেখাবো। আমার জীবনে এর থেকে বেশি আর কি হতে পারে? আমি জানি আমার কপালে এটা সিল মেরে লিখে দেয়া আছে।